আমরা দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করছি। তো প্রথম লেকচারটা দেখে আসো। কেন বলছি, কারণ প্রথম লেকচারে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয় সেগুলো আর পরের লেকচারে আর ওইভাবে রিপিট করা হয় না, সেজন্য প্রথম লেকচারটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি জানি প্রথম দিনে হয়তো অনেকের অনেক প্রবলেম রয়েছে, তো সমস্যা নাই। আমরা যেভাবে এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের অঙ্কগুলো করেছিলাম, অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম, এবং আমি দেখেছি লাস্টে আমি করতে দিয়েছিলাম হোমওয়ার্ক। অনেকে করেছে এবং কমেন্টে আমাকে অ্যান্সার জানিয়েছে এবং তাদের সকলের অ্যান্সার সঠিক ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে তারা আসলে বুঝতে পেরেছে, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা তারা বুঝতে পেরেছে, এবং আমার অনেক ভালো লেগেছে দেখে যে আসলে ঠিক আছে, তারা আমার লেকচারগুলো বুঝতে পারছে। তো একই রকমভাবে এটাও আমি সলভ করে দিব, অনেক পরিমাণে সলভ করে দিব, অনেকবার বোঝাবো। তোমাদের যাদের প্রবলেম হবে কমেন্ট বক্স খোলা রয়েছে। মাঝে মাঝে কী হয়, কমেন্ট যখন আমি আপলোড করি ভিডিওটা, তখন কমেন্ট সেকশনটা ডিসেবল দেখাই কিছুক্ষণের জন্য, তারপর আবার ঠিক হয়ে যায়। তো তোমরা যখন প্রথমবারে দেখবা যে কমেন্ট সেকশন অফ রয়েছে, একটু পরে আসে আবার দেখবে যে অন হয়ে গেছে। তো এরকম হয় আর কি। সমস্যা নাই, তোমরা যেই কমেন্ট বক্স ওপেন পাবা সেখানে কমেন্ট করে দেবে যে এটাতে আমার প্রবলেম রয়েছে, তো এটা কীভাবে হলো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়া সকলের। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথম বর্ষের চূড়ান্তকরণ কাম্যকরণ করছি। যারা আগে লেকচার দেখুন, এখানে আই বাটন রয়েছে, এখানে একটা আই লেখা বাটন রয়েছে, সেখানে ক্লিক করে দেখে আসতে পারো। তো এটা কেন আমরা দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক বলছি, দেখো এখানে এক্স রয়েছে এবং ওয়াই রয়েছে। আগের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে একটা করে এক্স ছিল, অর্থাৎ এক্স দিয়ে আমরা করেছি, কিন্তু এখানে কি রয়েছে, এক্স এবং ওয়াই একসাথে রয়েছে। এজন্য আমরা এটাকে বলছি দ্বিস্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক। দ্বিস্বাধীন কেন, এক্স এবং ওয়াই দুইটা রয়েছে, তো এক্স এবং ওয়াই দুইটা রয়েছে, যেন দ্বিস্বাধীন চলক বিশিষ্ট। তো আমরা এখানে প্রয়োজনীয় শর্তের দিকে তাকাবো। আমাদের বলেছে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করো। এই অঙ্কটা কি বলেছে, যে আমাদের বলেছে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করো। সর্বনিম্ন তো আমরা জানি না এটা সর্বোচ্চ কি বা সর্বনিম্ন আমরা জানি না। তো সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণ বের করতে বলছে। তো সর্বোচ্চকরণ যদি করি তবুও আমাদের জেড এক্স ইকুয়াল টু 0 বের করতে হবে, জেড ওয়াই ইকুয়াল টু 0 বের করতে হবে, এবং সর্বনিম্নকরণ যদি খুঁজতে যাই তবুও আমাদের জেড এক্স ইকুয়াল টু 0, জেড ওয়াই ইকুয়াল টু 0 বের করতে হবে। সুতরাং উভয় ক্ষেত্রে আমাদের জেড এক্স জেড ওয়াই লাগবেই, ঠিক আছে। এবং জেড এক্স এক্স জেড এক্স ওয়াই জেড ওয়াই এক্স জেড ওয়াই ওয়াই জেড এক্স এক্স জেড এক্স ওয়াই জেড ওয়াই এক্স ওয়াই ওয়াই বের করতে হবে। তো এগুলো আমরা আগে বের করে নেব। বের করার পরে আমরা এই শর্তগুলোর সাথে মিলাবো, যেটা গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0, মিলিয়ে আমরা দেখবো যে এটা সর্বোচ্চকরণ নাকি সর্বনিম্নকরণ। তার আগে আমাদের জেড এক্স ইকুয়াল টু 0 বের করতে হবে, জেড ওয়াই ইকুয়াল টু 0 বের করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত, ঠিক আছে। তো প্রয়োজনীয় শর্ত প্রথমে আমরা এখানে লিখে নেব যে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত। আচ্ছা, প্রয়োজনীয় শর্ত আমরা দেখেছি জেড এক্স ইকুয়াল টু 0, জেড এক্স ইকুয়াল টু আমাদের 0। তো এটাকে আমরা কি করব, কিভাবে লিখবো, আমি আগেও বলেছিলাম আবার বলি। এখানে জেড রয়েছে, ডেল দিব, উপরেও ডেল দিব, নিচেও ডেল দেব। ডেল দেওয়ার পরে এখানে প্রশ্নতে আমাদের কি রয়েছে, এখানে জেড রয়েছে। এখানে জেডের জায়গায় যদি এ বি সি ডি ই এফ যে সংখ্যায় থাকুন, সাপোজ এখানে এফ রয়েছে, এরকম থাকে না সাধারণত, যাই হোক আমি একটা উদাহরণের জন্য বললাম যে এখানে ধরো এফ রয়েছে, জেডের জায়গায় এফ রয়েছে, তাহলে ডেল চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে উপরে লিখবো এফ লিখতে হবে, কিন্তু এখানে তো আমাদের জেড রয়েছে তাই আমরা জেড লিখবো। এখানে যদি জেডের পরিবর্তে এফ থাকতো এখানে প্রশ্নে, তাহলে আমরা কি লিখতাম, এখানে এফ, যেহেতু এখানে আমাদের জেড রয়েছে সুতরাং এখানে জেড লিখলাম, ঠিক আছে। আচ্ছা, লেখার পরে জেড এক্স ইকুয়াল টু 0, এখানে কি রয়েছে, এক্স, এই এক্সটা আমরা এখানে লিখব। লেখার সিস্টেমটা কি বুঝাতে পেরেছি, যে প্রথমে আমরা উপর নিচে দুটোতে ডেল দিয়ে দিব। ডেল মানে ডিফারেন্সিয়েশন আর কি। তো এই ডিফারেন্সিয়েশনের কথা কেন বলতেছি, কারণ হচ্ছে এখানে দুইটা স্বাধীন চলক রয়েছে, এই জন্যই ডেল চিহ্ন ব্যবহার করা হচ্ছে। একটা থাকলে ডি ব্যবহার করা হয়, সেটা আমরা আগে দেখেছি। তো ডেল নিয়ে বাজাবাজি না করি আমরা, আর এটা নিয়ে মানে আর কি কথা না বাড়ানোই ভালো। তো এটা লেখার সিস্টেম, উপরে আমরা ডেল দিব, নিচেও ডেল দিব। ডেল দেওয়ার পরে উপরে যে এখানে জেড রয়েছে সেই জেডটা এখানে লিখবো। লেখার পরে জেড এক্স ইকুয়াল টু 0, এটা আমাদের প্রয়োজনীয় শর্ততে বলা হয়েছে, আমি বানাই লিখিনি, এটা আমাদের সূত্র একটা। তো জেড এক্স ইকুয়াল টু 0, তো এই এক্সটা আমরা এখানে লিখবো, লেখার পরে ইকুয়াল টু 0, ঠিক আছে। এগুলো সাধারণত এইভাবে আর কেউ বুঝায় না, আমি অনেক লেকচার দেখেছি এভাবে, ক্লাসেও আমরা বুঝাতে পাইনি। এগুলো আমার মানে আমি যাতে তোমরা ঠিক করে বুঝতে পারো এই জন্য এত কথা বলি। তাছাড়া তো আমি করে দিতে পারবো, কোথাও যাই দেখো শুধু অঙ্কগুলো করে দিবে, কোথায় থেকে কি আসলো, কেন আসলো, এই বিষয়গুলো নাই, কোথাও নাই, তোমরা খুঁজে দেখতে পারো।
যদি পাও সেটা আমাকে জানিও, আমি একটু সেখানে দেখতে চাই যে আসলে করাইছে কিনা। করাইলে তো অবশ্যই ভালো, সবার জন্যই ভালো, আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, কিন্তু দেখবা আসলে এরকম করায় না। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা জেডটাকে আলাদা করে লিখবো, আগের মতো করে জেডটাকে আলাদা করে লিখবো। লেখার পরে আগের মতো বলতে এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক, মানে অর্থাৎ লেকচার 1-2 যেভাবে করেছি আমরা। তো জেডের মানটা আমরা অনেক বড় একটা মান, কিছু করার নেই, আমাদের এই বড় মানটাই লিখতে হবে, যে 60x প্লাস 34y মাইনাস 4xy মাইনাস 6x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 5। তো আমি বলেছিলাম আগের লেকচারে যে এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে কি রয়েছে, এক্স রয়েছে, আমরা এই ব্র্যাকেটের ভিতরে এক্স কোথায় কোথায় রয়েছে সেটা খুঁজবো। যেমন 60x একটা রয়েছে, এটা ওয়াই, এটা এক্স ওয়াই, এক্স রয়েছে, ওয়াই রয়েছে, তার মানে এটাও আমরা নিতে পারবো, এক্স তো রয়েছে। তারপরে এখানে একটা এক্স রয়েছে, আর এগুলো সব ওয়াই। তো যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে আমরা কাজ করতে পারবো, বাকিগুলোতে কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবো না? আমাদের নিচে শুধু ডেল এক্সের কথা বলেছে, অর্থাৎ ডেল এক্সের সাপেক্ষে আমাদের অন্তর্করণ করতে হবে। সুতরাং যেখানে যেখানে এক্স রয়েছে সেই জায়গাগুলোতে আমরা অন্তর্করণ করবো বা ডিফারেন্সিয়েশন করবো, বাকিগুলোতে করতে পারবো না। অর্থাৎ যেমন 34 ওয়াই রয়েছে এবং 3y স্কোয়ার রয়েছে, এই জায়গাগুলো এরকমই থাকবে, বা শুধু 5 রয়েছে, এগুলো আমরা কিচ্ছু করতে পারবো না, এগুলো ওইরকমই থাকবে। তো দেখো আমরা ডিফারেন্সিয়েশন করবো 60কে, তাহলে আমরা যদি 60কে ডিফারেন্সিয়েশন যদি করি আমাদের তাহলে কত হয়, 60 হয়, শুধু 60 হয়, 60কে ডিফারেন্সিয়েশন করলে 60 হয়। এগুলো তোমরা পাবা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লেকচার, এগুলো দেখে আসো। আচ্ছা তারপরে আমরা যাবো -4xy আছে, তো মাইনাসটা আমরা লিখে নিই। তারপর 4xy এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 4yটা এরকমই থাকবে। এটাকে যদি আমি একটু আলাদা করে ডিফারেন্সিয়েশন করে দেখাই, অনেকে হয়তো বুঝতে পারবে না। দেখো ধরো ddx 4xy, তো এখানে x রয়েছে, x এর সাপেক্ষে আমরা করতেছি। তো 4y পুরোটাই ধ্রুব সংখ্যা, 4y পুরোটাই ধ্রুব সংখ্যা, সামনে চলে আসবে, ddxকে শুধু x কে করতে হবে। তাহলে দেখো 4y x কে যদি করি তাহলে কি হয় আমাদের, x টু দি পাওয়ার n এর সূত্র x ইন্টু n মাইনাস 1 1 মাইনাস 1, তাহলে কত হয় 4y x এর উপরে 0, তাহলে x এর উপরে 0 মানে কি 1 হয়, সেই 1 লিখলাম, তাহলে কি হলো 4y। বুঝতে পেরেছি কীভাবে এটা আসলো? দেখো কীভাবে এটা আসলো। এখানে 4y পুরোটাই ধ্রুব সংখ্যা। কেন ধ্রুব সংখ্যা? এখানে শুধু x এর সাপেক্ষে করতে বলেছে, শুধু যেটা x সেটা আমাদের পরিবর্তন করতে পারবো, বাকিগুলো কি আমাদের ওরকমই থাকবে। এটাও কিন্তু কোথাও নাই, আমি করে দিলাম। আচ্ছা 4y হয়ে গেল। আচ্ছা তারপর আমরা যাব এখানে যেহেতু 6x স্কোয়ার রয়েছে, x রয়েছে, সুতরাং এখানে আসবো। তো এর সামনে কি রয়েছে, মাইনাস রয়েছে, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 12x হবে, দেন ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু 0 তো হয়নি। আচ্ছা তো অনেক বড় একটা x এবং y দুই মান পেয়ে গেছি। আমাদের তো আসলে দুই মান দরকার না, আমাদের এক মান দরকার। আমাদের কি দরকার, এক মান দরকার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করতে পারি দেখো তো, এই সবগুলোর মধ্যে থেকে এখানে 4 কমন নেওয়া যায়। আমাদের একটু কাজ করতে হবে, এখানে আমাদের তো একটা মান দরকার, কিন্তু এখানে একটু অন্যরকম। তাহলে যদি 4 কমন নেয় তাহলে 60কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 15, এখানে হবে হচ্ছে শুধু y থাকবে এবং এখানে থাকবে 3, 3 4 12, 3x ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, তো এই 4টাকে আমরা ওই পাশে পার করে দিব। 4টা এখানে গুণ আকারে আছে, এই পাশে যদি আসে অর্থাৎ 0/4 হয় তাহলে 0 হয়, সেই লাইনটা আমি আর লিখলাম না, তার মানে 4 একবার উধাও হয়ে যাবে। তাহলে কত হবে 15 মাইনাস y মাইনাস 3x ইকুয়াল টু 0। এখানে শুধু আমরা ওয়াইকে রাখার চেষ্টা করব, শুধু ওয়াইকে রাখার চেষ্টা করব, বাকি সবগুলোকে ওই পাশে পার করে দেবো, বাকি সবগুলোকে কী করব ওই পাশে আমরা পার করে দেবো। তাহলে মাইনাস ওয়াই এখানে থাকলো, আর তাহলে মাইনাস 3x ওই পাশে যা হবে প্লাস 3x, আর প্লাস 15 পাশে হয়ে যাবে -15। ঠিক আছে, তো ওয়াইয়ের সামনে যেহেতু মাইনাস রয়েছে, ওয়াইয়ের সামনে তো মাইনাস রাখা যাবে না, শুধু ওয়াই রাখবো আমরা, ওয়াইয়ের সামনে মাইনাস রাখা যাবে না। এই জন্য আমরা কী করবো, -1 দ্বারা উভয় পক্ষকে কী করবো, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। এটা এক লাইনে করা যায়, কিন্তু আমি জানি এটা অনেকের বুঝতে প্রবলেম হবে, তাই আমি -1 দ্বারা গুণ করে দিচ্ছি উভয় পক্ষকে, -1 দ্বারা 3x -15। এই লাইনটা তোমরা লিখবা না, এটা আমি বোঝানোর জন্য বলছি। তাহলে -1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে দেখো -1 দ্বারা কেন গুণ করছি, এই ওয়াই সামনের মাইনাসটা উঠাই দেবো, এই জন্য ওয়াই সামনে মাইনাস রাখা যাবে না, শুধু ওয়াই রাখতে হবে। তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, ওয়াই দ্বারা 1কে গুণ করলে ওয়াই হয়। ঠিক আছে, এ মাইনাস দ্বারা 3xকে গুণ করলে হয় -3x, আর এ মাইনাস এ দ্বারা 15কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 15। বুঝতে পেরেছি? তো এটাকে আমরা একটু সুন্দর করে লিখি যে ওয়াই ইকুয়াল টু 15টাকে সামনে দিব, যেহেতু 15 সামনে প্লাস রয়েছে, -3xটাকে এরকমই রাখবো। ঠিক আছে, এটা সমীকরণ নাম্বার 1 দিই। আমি কি বুঝতে পেরেছি?
অর্থাৎ এখান থেকে যে কাজটুকু করলাম এটা আমাদের অতিরিক্ত একটু করতে হলো, এটা অঙ্কের খাতিরে একই অঙ্ক একই রকমভাবে করতে হয়। যাই হোক, তো বুঝতে সমস্যা থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, এটুকু করার পরে আমরা এখন জেড ওয়াই বের করব। সূত্রতে আমাদের দেওয়া আছে যে জেড ওয়াই ইকুয়াল টু কি 0। তো জেড ওয়াই ইকুয়াল টু 0 আমরা বের করবো। একই রকমভাবে এক্স যেভাবে বের করেছে আমরা একই রকমভাবে ওয়াইটাও এরকমভাবে বের করব। তো এখন কীভাবে লিখছি এটা আমি বলছি না, যেহেতু এখানে ওয়াই রয়েছে তাই এখানে ওয়াই লিখলাম, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এখন এটা ওয়াই, যেটার মানটা আমরা পুরোটা লিখে দিব 60x প্লাস 34 y minus 4xy minus 6x square minus 3y square plus 5। আচ্ছা, এখন যেহেতু এখানে y রয়েছে তাই আমরা এই ব্র্যাকেটের ভিতরে কোথায় কোথায় y রয়েছে সে y এর কাছে চলে যাব। y রয়েছে, এখানেও একটা y রয়েছে, এখানেও একটা y রয়েছে, অর্থাৎ 3 জায়গাতে y রয়েছে, সেখানে আমরা চলে যাব। তাহলে 34কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 34 হবে, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 4x হবে, এখানে কি হবে 4x, এখানে কিন্তু y হবে না, কার সাপেক্ষে করছি, y সাপেক্ষে করছি, তার মানে 4x যেটা আছে সেটা ধ্রুব, ঠিক আছে, একটু কৌশলী হতে হবে, একটু বুঝতে হবে। আচ্ছা, তারপরে এখানে কত হবে -6y ইকুয়াল টু 0, এটা আমাদের এফওসি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, দেখো y ইকুয়াল টু 15 মাইনাস কত 15 মাইনাস 3x একটা মান পেয়েছি। তো এখানে আমাদের y রয়েছে, তো y এর জায়গায় আমরা এই y এর মান অর্থাৎ 15 মাইনাস 3xটা বসাই দিব। 34 মাইনাস 4x মাইনাস 6, এ ওয়াই এর জায়গায় ওয়াইটা তুলে দিয়ে ওয়াইয়ের মান 15 মাইনাস 3xটা আমরা কী করলাম বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমরা কি করব, এই 6 দ্বারা গুণ করব 15কে, তাহলে হয় 90 প্লাস মাইনাসে প্লাস 6 দ্বারা যদি 3কে গুণ করো 18x ইকুয়াল টু 0। দেখো এখন 34 আর 90 থেকে 34 বাদ দেবো, তাহলে কত হয় -56 যোগ এটা যোগ বিয়োগ করলে হয় 14x ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে সম্ভবত আমরা এক্স এর মানটা পেয়ে যাব। কত পাবো এক্স এর মান, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত হবে 4, এক্স ইকুয়াল টু 4। আচ্ছা, এক্স ইকুয়াল টু যদি 4 পাই, এক্স এর এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা ওয়াই এর মানটা পাবো। এক্স এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে কী করবো বসাই দেবো, তাহলে আমরা ওয়াই এর মান পাবো। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব। প্রথম অঙ্কতেও আমরা তাই করেছিলাম, 15 মাইনাস 3 গুণন 1 কত হবে 4। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ওয়াই এর মানটা কত পাই 3। এটুকু হলো, এটা আমাদের কি হলো প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ অঙ্কের একটা ধাপ আমরা কমপ্লিট করেছি, আরেকটা ধাপ কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই। তো আরেকটা ধাপ আমি এখানেই করার চেষ্টা করি। আচ্ছা, এখানে করলে আমার সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমরা সূত্রের দিকে তাকাই, আমাদের জেড এক্স এক্স, জেড এক্স ওয়াই, জেড ওয়াই এক্স, জেড ওয়াই ওয়াই বের করতে হবে পর্যাপ্ত শর্তের জন্য। তাহলে আমরা প্রথমে জেড এক্স এক্সটা বের করি। এটা কিভাবে লিখতে হয়, প্রথমে উপরেও ডেল দিব, নিচেও ডেল দিব, তারপরে জেড এক্স উপরে লিখব জেড এক্স, এই জেড এক্সটা উপরে লিখব, আরেকটা এক্স থাকে সে এক্সটা নিচে লিখব, ঠিক আছে, লিখলাম। লেখার পরে এখন এক্স লিখব, এক্সটা তোমরা এভাবে লিখবে জ্যামিতিক আকারে। যাই হোক, লেখার পরে জেড এক্সকে আলাদা করলাম, করার পরে এখানে জেড এক্সের মানটা বসাই দেবো। জেড এক্সের কোন মান বসাবো, এই যে এফওসি মান, অর্থাৎ প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পর যে মানটা পেয়েছি সেই মানটা আমরা বসাই দেব। 60 মাইনাস 4y মাইনাস 12x ইকুয়াল টু কত হয়, এটা ডিফারেন্সিয়েশন করো, এক্সের সাপেক্ষে করো, অর্থাৎ এখানে এক্স কোথায় রয়েছে, এখানে বাকি ওয়াই বা 60 এগুলো ওইরকমই থাকবে। তাহলে যদি 12কে করো তাহলে এখানে কত হয় 12 সামনে কি রয়েছে মাইনাস, তাই -12, এটা গেল জেড এক্স এক্স গেল। তারপর আমাদের বের করতে হবে জেড এক্স ওয়াই বের করতে হবে। তো সুতরাং আমরা এখানে লিখব জেড এক্স ওয়াই। তো লেখার সিস্টেম কি, উপরেও ডেল দিব, নিচেও ডেল দেবো, তারপর সামনে যেটা রয়েছে জেড এক্স, সেই জেড এক্সটা উপরে লিখবো এবং নিচে কি রয়েছে মানে পরে কত রয়েছে ওয়াই, সে ওয়াইটা কী করবো নিচে লিখবো। তারপরে আমরা কি করব, লেখার পরে জেড এক্সকে আলাদা করব, এখানে লিখবো ওয়াই এবং জেড এক্সের কোন মান লিখবো, একই রকমভাবে সেম মানটা আসবে 60 মাইনাস 4y মাইনাস 12x। তো এখানে কি রয়েছে এবার দেখো ওয়াই রয়েছে, সুতরাং এই ব্র্যাকেটের ভিতর ওয়াই কোথায় রয়েছে সেখানে যাব। এই যে এখানে ওয়াই রয়েছে, এখানে এক্স যখন ছিল তখন এক্সের কাছে গেছিলাম, এখানে ওয়াই রয়েছে তাই ওয়াইয়ের কাছে চলে গেলাম। তো যদি এখানে আমরা করি ডিফারেন্সিয়েশন করি তাহলে শুধু ওয়াই এবং সামনে যেহেতু ওয়াই সামনে মাইনাস রয়েছে তাই এখানে মাইনাস। তারপরে আমাদের বের করতে হবে কি জেড ওয়াই এক্স, জেড ওয়াই এক্স বের করতে হবে। তো উপরেও ডেল দিব, নিচেও ডেল দিব, উপরে রয়েছে জেড ওয়াইটা উপরে লিখবো, নিচে রয়েছে এক্স, নিচে এক্স লিখবো।
আমার মনে হয় এবার তোমরা বুঝতে পেরেছো, আর কোনো ঝামেলা নাই এখানে। ওয়াইয়ের মানটা এখন কোথায় পাবো? এই যে দেখো প্রথমবার ডিফারেন্সিয়েশন করেছে ডেল ওয়াই, এই যে এফ ওসি আমাদের কত 34 মাইনাস 34 মাইনাস 4x মাইনাস 6y। তো এটাকে এখানে কত রয়েছে? এক্স রয়েছে। তো এখানে কোথায় এক্স রয়েছে? এখানে এক্স রয়েছে। তাহলে এটাকে করলে আমাদের কত আসবে? -4। আচ্ছা, এখন আমাদের একটাই বাদ আছে সূত্রে, কি? জেড ওয়াই ওয়াই। জেড ওয়াই ওয়াই, সেই জেড ওয়াই ওয়াইটা আমরা এখানে বের করব। জেড ওয়াই ওয়াই, না চাইতো আমার লেকচারগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই। উপরেও ডেল হবে, নিচেও ডেল হবে। তারপরে জেড ওয়াইটা সামনে রয়েছে, জেড ওয়াইটা সামনে লিখবো, নিচে কত মানে পরের লাইনে কত রয়েছে? ওয়াই রয়েছে, সে ওয়াইটা নিচে লিখবো, ডেল ওয়াই জেড ওয়াই। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ওয়াইয়ের মানটা বসাই দিব 34 মাইনাস 4x মাইনাস 6y। তো এখানে ওয়াই রয়েছে, ভিতরে ওয়াই কোথায় রয়েছে? 6y। তাহলে এখানে কত আসবে? -6। অর্থাৎ সবগুলো মান বের করা আমাদের শেষ। এখন আমরা শর্তের দিকে অগ্রসর হই। আচ্ছা, শর্তের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের, আচ্ছা ঠিক আছে, তাহলে H1 আমাদের সূত্রটা একটু তাকাই। আচ্ছা দেখো, সূত্র আমাদের পর্যাপ্ত শর্তের সূত্র প্রথমে কি রয়েছে? H1 রয়েছে আমাদের। তো H1 আমরা বের করেছি কি? জেড এক্স এক্স। তো জেড এক্স এক্স এর মান আমাদের কত বের করেছি? দেখো, মহা ঝামেলা, অনেকগুলো কাগজপত্র। আচ্ছা, জেড এক্স এক্স এর মান আমরা কত বের করেছি? -12 না কত, সরি, জেড এক্স এর মান -12। তো -12টা শূন্য থেকে বড় নাকি ছোট? অবশ্যই সেটা শূন্য থেকে কী হবে? ছোট। তাহলে <0 দিলাম, গেল। আচ্ছা, তারপর H1 আমাদের শেষ। এখন H2 আমাদের বের করতে হবে। তো H2 আমরা লিখি এখানে, H2 লেখার পরে H2তে কী কী বলেছে? জেড এক্স এক্স, জেড এক্স ওয়াই, জেড ওয়াই এক্স, জেড ওয়াই ওয়াই, এইরকমভাবে আমরা লিখে নিব। জেড এক্স এক্স, জেড এক্স ওয়াই, জেড ওয়াই এক্স এবং জেড ওয়াই ওয়াই। লেখার পরে আমরা মানগুলো বের করেছি অবশ্যই। যে জেড এক্স এক্স এর মান কত? -12। জেড এক্স ওয়াই এর মান কত? -4। জেড ওয়াই এক্স এর মান কত? -4। এবং জেড ওয়াই ওয়াই এর মান কত? জেড ওয়াই এর মান কত রয়েছে? 6 রয়েছে, -6। এই যে মানগুলো পেয়েছি সেগুলো এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে বজ্রগুণ করলাম, অর্থাৎ -12 দ্বারা -6কে গুণ করো, কত হয়? 72। তারপর -4 দ্বারা -4কে গুণ করো, তাহলে হয় কত? হয় 16। তাহলে কত হয়? 56 গ্রেটার দ্যান 0। 56 কি? গ্রেটার দ্যান 0। তার মানে এটা কিসের শর্ত পূরণ করে? অর্থাৎ H1 লেস দ্যান 0 এবং H2 গ্রেটার দ্যান 0, H1 লেস দ্যান 0 এবং H2 গ্রেটার দ্যান 0। তার মানে এটা কিসের শর্ত পূরণ করে? সর্বোচ্চকরণের। সুতরাং লিখবো এটা আমাদের সর্বোচ্চকরণের শর্ত পূরণ করে। আর এত কষ্ট করে যে আমরা x এবং y এর মান বের করেছি, x এর মান বের করেছি এবং y এর মান বের করেছি, অর্থাৎ x এর মান বের করেছি কত? 4 এবং y এর মান বের করেছি 3। এই 4 এবং 3টা বসাই দিব আমাদের মূল অঙ্কে। মূল অঙ্কে যেখানে যেখানে x রয়েছে সেখানে 3 কি বসাবো? 4। এবং যেখানে যেখানে y রয়েছে সেখানে বসাবো হচ্ছে 3। এটা তোমরা ক্যালকুলেশন করবা, এখানে এই মানটা বসাই দেবো। বসা দেওয়ার পরে তোমাদের অ্যান্সার আসবে 176। এটা তোমরা করবা, ওকে? 176। তো আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী লেকচারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।